অভাগাপুর গ্রামে একটি ভাঙাচোরা মাটির ঘর। এক কোণে মাটির চুলা, তার উপর একটি পুরনো ঘষা মাজা মাটির হাঁড়ি। এটাই করিমের দুঃখের হাঁড়ি। হাঁড়িটা আজ একদম খালি। অন্য পাশে একটি ছেঁড়া কাঁথায় শুয়ে আছে মালা। সে জ্বরে কাঁপছে আর থেকে থেকে কাশছে। তার মুখ ফ্যাকাশে। করিম শেখ মালার কপালে ভেজা ন্যাকড়া দিয়ে বুলিয়ে দিচ্ছে। তার চোখে রাজ্যের দুশ্চিন্তা। আব্বা, রাইতে স্বপন দেখলাম। কি স্বপন দেখলি মা? দেখলাম আমাগো হাড়িতে ডিম ভাজা আর গরম ভাত। তুমি আমারে বাতাস করতাছো আর আমি খাইতাছি। কথাটা শুনে করিমের বুকটা ধড়াস করে ওঠে। আব্বা, খিদা লাগছে, আজ একটা ডিম ভাজা দিবা? খালি একটু নুন দিয়া খাইতাম। করিম কি বলবে ভেবে পায় না। সে উঠে গিয়ে মাটির হাঁড়িটার ঢাকনা খোলে। ভেতরে কিচ্ছু নেই, শুধু একটা শুকনো তেজপাতা পড়ে আছে। করিম হতাশ হয়ে ঢাকনাটা আবার বন্ধ করে দেয়। মা, এখনো তো সকাল হয় নাই ভালো কইরা, তুই একটু ঘুমা, আমি কামে যামু। কাম পাইলেই। তুমি কাইলেও এই একই কথা কইছিলা। আমাগো হাড়িটা খালি কেন আব্বা? আমাগো কি কোনোদিন সুখের ভাত রান্না হইব না? করিমের চোখ ফেটে জল আসে আর বলে, হইব মা, হইব। উপরওয়ালা চাইলে আজ ঠিক হইব। তুই শুধু দোয়া কর আমি যেন কাম পাই। ঠিক এই সময় বাইরে থেকে একজন প্রতিবেশীর ডাক। করিম ভাই, ও করিম ভাই, বাড়িতে আসো। করিম বাইরে আসে। সালেহা এক বাটি মুড়ি এগিয়ে দেয়। ভাবলাম মায়াডার জ্বর, কিছু তো খাইতে হইব, এই মুড়ি কয়টা খাও। বই, আপনার এই তো টানাটানি। আরে ভাই, গরিবের দুঃখ গরিব না বুঝলে কেডা বুঝবো? তয় একটা কথা, মফিস ব্যাপারীর লোক আইছিল সকালে, তোমার খোঁজ করতাছিল। কইল সুদের টাকার লাইগা আজই যাও। করিমের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে মুড়ির বাটিটা নিয়ে ঘরে চলে যায়। মা, মুড়ি খা, আমি আসতাছি। মফিস ব্যাপারীর পাকা বাড়ির উঠান। মফিস একটা বড় আরামদায়ক চেয়ারে বসে আছে আর তার পাশে দুই লাঠিয়াল দাঁড়িয়ে আছে। উঠানে আরেকজন গরিব লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিরে হামিদ, আমার কি ফইন্নির পুত পাইছোস? গত সপ্তাহে টাকা দিবি কইয়া অহনো ঘুরাইতাছোস? ব্যাপারী সাপ, বিশ্বাস করেন, গাইডার বাছুরটা বইরা গেছে, দুধ বেচতে পারি নাই। ওইসব বুঝবো না, জাকাদের ওর ঘরের টিন খুইল্লা নিয়ে আয়। হামিদ কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই করিম সেখানে প্রবেশ করে। ভালো আছেন ব্যাপারী সাহেব? আইসোস, ভাবছিলাম তোর বাপের মতো তুইও বুঝি সততার ঝান্ডা নিয়ে না খাইয়া মরবি। আমার বাপের কথা কেন? তোর বাপ এক সময় আমার বাপের কাছে কাজ করত, খুব সৎ আছিল রে। সততার ঠেলায় জমি হারাইলো আর শেষে যক্ষায় মইরাও গেল। আমি ওই শতটা 2 টাকা দিয়েও কিনি না। অহন কি টাকা আনছোস? ব্যাপারী সাহেব, মাইয়াটার শরীরটা বড্ড খারাপ। গত রাতে এক ফোঁটা ঘুমায় নাই, জ্বরে খালি কাঁপতাছে। যদি আর 7টা দিন সময় দেন। শোন করিম, সুদের টাকা 3 মাস ধইরা বাকি। ওই 500 টাকা সুদ অহন 2500। 2500? আমি তো মাত্র 500 টাকা নিছিলাম। মুখে মুখে কথা। দেখ ফকিরনি, আজই সূর্যাস্তের আগে যদি টাকা না পাই, তাহলে তোর ওই ভাঙা ঘর আর তোর মাইয়া দুইটারই রাস্তায় নামায় দিমু। যা। আমারে 2টা দিন সময় দেন, আমি আপনার পাও ধরি, আমার মাইয়াটার বাঁচান। সময় নাই, মাইয়া মরলে মরবো, তোর মাইয়া মরলে আমার সুদের টাকা মাফ হইব না। যা, দূর হ। করিম অপমানিত হয়ে দাঁড়িয়ে পড়ে। তার চোখ দিয়ে পানি পড়ছে। সে বিড়বিড় করছে, বিধাতা, তুমি আমার বাপের সততার লাগিয়া তুমি আমার এই শাস্তি দিলা। আমার মাইয়াটার কি দোষ?
করিম হতাশ হয়ে গ্রামের দিকে হাঁটতে থাকে। যদি কোনো কাজ পায়। দুপুর গড়িয়ে গেছে, সে কোনো কাজ পায়নি। তার নিজের পেটেও দানা পড়েনি। বিধাতা, আমার একটা কাজের সন্ধান কইরা দাও। মাইয়াটা বাড়িতে রোগে মরতাছে, আমারে বিধাতা তুমি বাঁচাও। হঠাৎ তার চোখ যায় রাস্তার পাশে ঝোপের আড়ালে। ঝোপের আড়ালে পড়ে থাকা একটা কালো রঙের থলের উপর। করিম থমকে দাঁড়ায়। সে ভয়ে ভয়ে এদিক ওদিক তাকায়, কেউ কোথাও নেই। করিম থলেটা হাতে তুলে নেয়, বেশ ভারী। সে থলের মুখ খোলে, ভেতরে টাকার বান্ডিল, অনেক টাকা, সাথে কিছু রূপোর মুদ্রাও আছে। করিমের চোখ ধাঁধিয়ে যায়। করিম দ্রুত থলেটা তার গামছার নিচে লুকিয়ে ফেলে। তার বুক হাতুড়ির মতো পিটছে। সে দ্রুত হাঁটতে শুরু করে। এত টাকা, এই টাকা হইলে তো আমি মফিজের সব দেনা শোধ কইরা দিমু। মালার লাগিয়া শহর থেকে ডাক্তার আনমু, আর আমার দুঃখের হাড়িতে আজ এই সুখের ভাত ফুটবো। সে থলেটা নিয়ে একটা বট গাছের নিচে দাঁড়ায়। সে আর লোভ সামলাতে পারে না। সে থলেটা আবার বের করে, অনেক টাকা। ঠিক তখনই তার স্ত্রীর শেষ কথাটা মনে পড়ে। মালার আব্বা, মানুষের হক কোনোদিনও মারবা না, না খাইয়া মইরা যাইবা, তাও হারাম একটা টাকাও ঘরে নিবা না। করিমের হাত কাঁপতে থাকে, সে ঘামতে শুরু করে। সে থলিটা ফেলতে যেও ফেলতে পারে না। আমার মালার লাগিয়া বিধাতা কি আমারে মাফ করবো না? যে মানুষের টাকা তার তো কোনো অভাব নাই, আমার তো সব অভাব। সে ঠিক করে এই টাকা থেকে কিছুটা অংশ খরচ করবে, শুধু মালার ওষুধের জন্য। হ, এইটা ঠিক। আমি সব টাকা নিমু না, মাইয়াটার ওষুধ কিনা বাকি টাকা ফালাই দিমু। সে থলেটা নিয়ে বাজারের দিকে এক পা বাড়ায়, পরক্ষণে আবার থেমে যায়। না না, এই টাকা আমার না। এই টাকা আমার মালার অসুখ ভালো করব না। এই টাকা আমার ঘরে আগুন লাগাইব। আমি চোর না, আমি করিম শেখ, আমি আমার বাপের পুত। সে সিদ্ধান্ত নেয় এই টাকার মালিককে সে খুঁজে বের করবে। সে জানে হাটের দিনে অনেক মানুষ আসে, নিশ্চয়ই কেউ না কেউ এই টাকা হারিয়েছে। সে চায়ের দোকানে যাবে খবর নিতে। পরের দিন করিম চায়ের দোকানে আসে। থলেটা সে গামছায় শক্ত করে পেঁচিয়ে রেখেছে। দোকানে আরো 2-3 জন লোক বসে চা খাচ্ছে আর মফিজ ব্যাপারীকে নিয়েই কথা বলছে। আর কইও না, আজ মফিজ ব্যাপারে কি মেজাজ। মেজাজ না তো কি হইব, লোকটা যে সর্বনাশ হইয়া গেছে। কি সর্বনাশ রহমান ভাই? আরে করিম, তুই কই আসিলি? তোর তো আজই মরণের দশা। কেন, কি হয়েছে? শুনলাম আমাকে মফিস ব্যাপারী নাকি এই একটা টাকার থলে হারাইছে। লোকটা অহন পাগল হইবার দশা। কইতাছিল ওই থলে নাকি তার জমি বেচার সব টাকা আসিল, 50,000 টাকা। ও, আমি নিজের কানে শুনলাম মফিজ ব্যাপারে ঘোষণা দিছে যে থলে ফিরাইয়া দিব তারে নাকি সে। আরে ধুর, মফিজ ব্যাপারী কাউরেই কিছু দিব না। কথা তো এইটাই না, মফিস ব্যাপারী কইছে যে পাইছে তারে যদি ধরতে পারে তাহলে জ্যান্ত চামড়া তুইলা ফেলবো। সে নাকি জানে কেডা নিছে। করিম স্তব্ধ হয়ে যায়। তার মাথায় হাজারো চিন্তা। এই টাকা সে মফিজকে ফেরত দেবে, যে মফিজ তাকে সকালে অপমান করেছে, যে মফিজ তার ঘর কেড়ে নিতে চায়, যে মফিজ তাকে এখনো চোরও ভাবতে পারে। এ বিধাতার বিচার, এই শয়তান মফিজের টাকা আমার হাতে। যে আমারে ফইনি কইল, আমার বাপের সততা নিয়ে কথা কইল, তার টাকা আমি ফিরাইয়া দিমু। এই টাকা দিয়া আমি আমার ঘর বাঁচামু, আমার মাইয়ারে বাঁচামু। কিসের সততা? সততার দাম কি এই দুনিয়াতে আছে? করিম তাড়াতাড়ি দোকান থেকে বেরিয়ে যায়। সে ঠিক করে এই টাকা সে ফেরত দেবে না। এই টাকা তার প্রতি অন্যায়ের ক্ষতিপূরণ। রাত হয়ে যায়। বাইরে অন্ধকার নেমে এসেছে। করিম বাড়ি ফিরে দেখে মালা জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে। পানি, পানি। মা, মা সকল দেখ আমি কি আনছি। আর আমাকে অভাব থাকবো না মা, তোর লজ্ঞা আমি শহরে ডাক্তার আনমু। করিম
মফিজের টাকার থলেটা তার মেয়েকে দেখাতে যায়। তখনই থলের ভেতর থেকে একটা ভাঁজ করা পুরনো হলদেটে কাগজ মাটিতে পড়ে যায়। করিম অবাক হয়ে যায়। এইটা কিসের কাগজ দেখি? সে ভালো করে পড়তে পারে না, কিন্তু সে সই মোহর দেখতে পায়। সে কাগজটা উল্টে পাল্টে দেখে, কাগজটার এক কোণে একটা টিপসই মানে আঙুলের ছাপ দেখতে পায়। এই কাগজ দিয়ে আমি কি করুম? এইটা নিশ্চয়ই ওই শয়তানের আর একটা জালের কাগজ। আমার দরকার টাকা। সে কাগজটা বিছানার নিচে গুজে রাখে আর টাকার থলেটা নিয়ে ঘর থেকে বের হতে যায়। ঠিক দরজায় সে গিয়ে থমকে দাঁড়ায়, তার পা যেন মাটির সাথে আটকে যায়। আমি আমি চোর? আমার মালারে চোরের মাইয়া কইব? না না, আমি পারুম না। এই টাকা আমার না, এই টাকা আমার মালার কপালে সইব না। এই টাকা দিয়া ভাত কিনলে সেই ভাত আমার মাইয়া হজম করতে পারবো না। এটা সুখের ভাত না, এটা দুঃখের আগুন। করিম বিছানা থেকে আবারও সেই পুরনো কাগজটা বের করে। আমি ফিরে দিব, ওই শয়তানের মুখে মারুম। আমার মাইয়া না খায়া মরবো, তাও বাপের সততা নিয়ে মরবো। করিম কাগজটা কোমরে গুজে মফিজের বাড়ির দিকে রওনা। যেতে যেতে বেশ খানিকটা রাত হয়ে যায়। মফিজ ব্যাপারী তার লোকজন নিয়ে উঠানে দাঁড়িয়ে আছে। করিম ভয়ে ভয়ে উঠানে গিয়ে দাঁড়ায়। ব্যাপারী সাহেব। মফিজ করিমের হাতে থলে দেখে ভীষণ রেগে যায় আর বলে, পাইছোস? কই পাইছিলি? শয়তান, আমারে ঘুরাইলি কেন এতক্ষণ? এই কথা বলেই সে করিমের হাত থেকে থলেটা কেড়ে নেয়। রাস্তায় পইরা পাইছিলাম, গুনে দেখি নাই, কিছু করি নাই। করিম, তুই তো আমার বড় উপকার করলি। আমি তো ভাবছিলাম তুই টাকাগুলা খরচ কইরা ফেলছিস। মফিজ থলের ভেতর থেকেই একটা কাগজ বের করে। কাগজটা দেখেই মফিজের চোখ বড় বড় হয়ে যায়। সে বুঝতে পারে এই সেই দলিল যেটা সে অনেকটা দিন ধরে খুঁজছিল। ব্যাপারী সাহেব, আমি যাই, আমার মাইয়াটা একলা। দাঁড়া মফিজ। মফিজ বুঝতে পারে করিম এই কাগজের কথা জানে। এখন করিমকে ফাঁসাতেই হবে। চোর চোর, ধরো ওরে। আমার থলের 50,000 টাকা আসিল, আর তুই আমারে মাত্র 20,000 ফিরাইয়া দিলি। বাকি 30,000 টাকা কই? কি কন এসব? আমি 1 টাকাও সরাই নাই, আমি তো গুনিই নাই। ও ফকিন্নি, আমার টাকা চুরি কইরা অহন সাধু শাস্তে আসোস? কাদের বাইন্দা ফালা ওরে। হুজুর, ও তো কইলো গুনে নাই। চুপ কর, আমি কইতাছি ও চুরি করছে। ওর মতো ফকিন্নির হাতে এত টাকা দেখা মাথা ঠিক থাকে? তুই নিশ্চয় দেখছস থলের মধ্যে আমার জমির কাগজ আছিল, হেটা তো তুই সরাইছস। আমি কোনো কাগজ সরাই নাই, যা ছিল সব দিছি। মিশা কথা। কাল সকালেই সালিশ ডাকুম। তোর মতো চোরের বিচার না হইলে এই গ্রামে আর থাকুম না। কাদের, ওরে বাইন্দা রাখ। কাদের করিমকে একটা গাছের সাথে বেঁধে ফেলে। সকাল হয়ে যায়। গ্রামের সব মানুষেরা জড়ো হয়েছে। মফিজ ব্যাপারী এক পাশে বসে আছে। করিমকে এক কোণে একটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। শুনুন সবাই, এই করিম আমার 50,000 টাকা থলে টেকে চুরি করেছে। আমি খবর পাইছি সে আমারে মাত্র 20,000 ফিরাইয়া দিয়া সাধু শাস্তে আইছিল। আমি এই চোরের বিচার চাই। করিমকে তো আমরা ভালো মানুষ জানতাম। পেটের খিদে কি না করতে পারে। ও করিম, তুমি কিছু বলো। আমি বিধাতারে সাক্ষী রেখে কইতাছি, আমি 1 টাকাও নেই নাই। আমি যেমন পাইছি তেমনি ফিরাইয়া দিছি। মিশা কথা, সব মিশা কথা। গ্রামবাসীরা, আপনারাই কন, এতগুলা টাকা পাইলে একটা ফকিন্নির মাথা কি ঠিক থাকে? মফিজ ব্যাপারী, আপনার থলে যে 50,000 টাকা আসিল তার কোনো সাক্ষী আছে? আরে আমার টাকার থলে আমি জানুম না কত আসিল। আর ওই থলেতে খালি টাকা না, আমার কিছু জরুরি কাগজ আসিল। করিম নিশ্চয়ই হেডা চুরি করছে। কাগজ? করিমের হঠাৎ মনে পড়ে যায় কাল রাতের সেই হলুদ কাগজের কথা, যেটা সে কোমরে গুজে রেখেছিল।
না ব্যাপারী সাহেব, মিশা কথা কইতাছেন। কি কইলি? তুই জানোস ওইটা কি কাগজ? ওইটা আমার জমি কিনার বায়না নামা। সবাই আমার বাঁধনটা খুলে দিলে একটা জিনিস দেখাইতাম। এরপর গ্রামের লোকজন করিমের বাঁধন খুলে দেয় আর সে তার কোমর থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে। ব্যাপারী সাহেব, আপনি সব কাগজের কথা কইলেন, আপনি তো এই কাগজটার কথা কন নাই। মফিজ ব্যাপারী কাগজটা দেখে ভয় পেয়ে যায়। সে চিনতে পারে এটা করিমের বাপের আসল দলিল, যা সে হারিয়ে ফেলেছিল। এটা কই পাইলি? এটা তো আমার। এরপর একজন গ্রামবাসী সেই কাগজটা পড়তে শুরু করেন আর সেই কাগজটি পড়তেই তার চোখ বড় হয়ে যায়। মফিজ ব্যাপারী, এটা তো মফিজ ব্যাপারীর কোনো বায়না নামা না। এটা করিমের বাপ রহমত শেখের পৈতৃক জমির আসল দলিল। মফিজ ব্যাপারী, তুমি 20 বছর আগে করিমের বাপকে সুদের জালে ফাঁসাইয়া তারে নিরক্ষর পাইয়া তার জমির জাল দলিল বানাইয়া নিজের নামে লিখাইয়া নিছিলা। আর এইটা সেই আসল দলিল যেটা তুমি এত বছর ধরে খুঁজতেছিলা করিম। তুমি যদি এই টাকাটা লোভ করে রাখতা তাহলে কোনোদিন জানতেও পারতা না যে তোমার বাপের জমি এই শয়তান খাইয়া বইছে। তুমি যদি ওই থলের ভেতর থাইকা এই কাগজটা না পাইতা তাহলে আজ এই সত্যর সামনে আসতো না। সালিশের বিচার, মফিজ ব্যাপারী করিমের সব জমি অহনি ফিরাইয়া দিব। আর করিমের কাছে যে টাকা সে পাইছে বইলা দাবি করতেছে, সেই টাকা সে করিমের ক্ষতিপূরণ হিসাবে দিব। আর এই জালিয়াতির লাইগা তার বিচার গ্রামবাসী তোমরা করবা। এরপর গ্রামবাসীরা সবাই মিলে মফিজ ব্যাপারীর সমস্ত কুকর্মের জন্য তাকে এই গ্রাম থেকে বের করে দেয় আর করিম তার বাবার সব জমি ফিরে পায়, এমনকি ক্ষতিপূরণ হিসেবে সেই টাকাগুলো ফিরে যায়। সকাল হয়ে যায়। খামা খা। আজ আমাগো দুঃখের হাড়িতে সুখের ভাত রান্না হয়েছে। হ মা হ, এইটা সুখের ভাত, তোর বাপের সততার ভাত। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।